আজকে আমরা আলোচনা করব শান্ট বা বিকল্প পথ। খুব সহজ জিনিস, পুরোটা মন দিয়ে দেখো, সমস্ত কিছু বুঝতে পারবে। দেখো, শান্ট বা বিকল্প পথ মানে আমরা জানি যে একটা রাস্তা রয়েছে কিন্তু আমরা আর একটা রাস্তা খুঁজছি, যে রাস্তা দিয়েও যাওয়া যাবে। তো সেটা কেন খুঁজছি সেটা ভাবতে হবে। সঙ্গে আমি লিখেছি, সেটাকেই দেখো আমি এঁকে বোঝাচ্ছি। আবার ধরে নাও এইটা কোনো একটা তড়িৎ যন্ত্র, যে কোনো যন্ত্র। যেমন উদাহরণ হিসেবে আমি গ্যালভানোমিটার যন্ত্র বলছি। গ্যালভানোমিটার একটা যন্ত্র যেটা প্রবাহ মাপতে ব্যবহার করা হয়ে থাকে। তো বলছে কোনো সুবেদী তড়িৎ যন্ত্র, সুবেদী বলতে খুব সূক্ষ্ম যন্ত্র ভাবতে পারো, যেটা দিয়ে খুব ছোট ছোট জিনিসপত্র কাজ করা হয় বা ছোট ছোট পরিমাপ করা হয়, খুব ক্ষুদ্র মানকে মাপতে ব্যবহার করা হয়। কোনো সুবেদী তড়িৎ যন্ত্রকে প্রবল তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করতে তার সঙ্গে সমান্তরালে একটা রোধ যুক্ত করা হয় নিম্নমানের। সেই রোধটাকে বলা হয় শান্ট। মানে এটা একটা গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে হয়তো যেতে পারে, বলে দিচ্ছি যে কথার কথা বলছি, 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ যেতে পারে সর্বোচ্চ। এর থেকে বেশি কারেন্ট গেলে পুড়ে যাবে। প্রত্যেকটা যন্ত্রেরই একটা সীমা আছে না, যার মধ্যে তুমি যে কোনো জিনিসের মধ্যে তুমি যত খুশি কারেন্ট পাঠাতে পারো না, একটা লিমিট আছে। তো 0.5 অ্যাম্পিয়ার হচ্ছে এই যন্ত্রটার লিমিট। যদি 0.5-এর থেকে তুমি বেশি পাঠাও, মানে যদি এখান দিয়ে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটাই বোঝাচ্ছে। তো এটাই হচ্ছে সেই সীমা বা লিমিটটা। এবারে তুমি যদি এখান থেকে টার্গেট নাও যে তুমি এখান থেকে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাবে, এটা সহ্য করতে পারে 0.5 অ্যাম্পিয়ার, আর তুমি পাঠাতে চাইছো 1.5 অ্যাম্পিয়ার, তাহলে এইভাবে যদি জুড়ে দাও তাহলে এটা নিশ্চয়ই পুড়ে যাবে। তাহলে যেটা করতে হবে, আমাকে একটা বিকল্প পথ ভাবতে হবে, যে পথটাতে রোধ কম হবে। রোধ কম হলে কি হবে না, বেশিরভাগ কারেন্ট, লক্ষ্য করে দেখো, 1.5 অ্যাম্পিয়ারের মধ্যে আমি চাইবো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 0.5 যাক, কারণ ওর থেকে বেশি গেলে পুড়ে যাবে। আর বাকিটা মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, 1.5 এর মধ্যে যদি 0.5 ওদিকে যায়, তাহলে বাকি 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমি চাইবো এই রোধটার মধ্যে দিয়ে যাক। তাহলে আমি একটা বিকল্প রাস্তা বানিয়ে দিলাম। আমার উদ্দেশ্য 1.5কে এই পার থেকে এই পারে পাঠিয়ে দেওয়া, এখান থেকে এখানে 1.5 অ্যাম্পিয়ারকে পাঠাতে হবে। কিন্তু শুধু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাঠালে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে বা ওই সূক্ষ্ম যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি একটা প্যারালাল রাস্তা বানিয়ে দিলাম। তাহলে কি হবে না, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কম গেল, তাতে করে গ্যালভানোমিটার বেঁচে গেল, আর বিকল্প পথ দিয়ে বেশি চলে গেল। আলটিমেট আমার যেটা উদ্দেশ্য ছিল 1.5 অ্যাম্পিয়ার, সেটা আমি পারাপার করে দিতে পারলাম। এটাকে বলা হচ্ছে শান্ট। আর তার জন্য এই যে শান্টের রোধ সবসময় খুব কম হতে হবে। দেখো, এই দিকে যদি রোধ তুমি বেশি করে দাও, তার রোধ বাড়ালে কারেন্ট কমে যাবে। এই দিকের কারেন্ট যদি কমে যায়, এদিকে যদি 0.8 অ্যাম্পিয়ার আসে, তুমি রোধ বাড়িয়ে ফেলেছো ভুল করে, তাহলে এখানে যাবে 0.7 অ্যাম্পিয়ার, তাহলে কিন্তু ওটা ফের পুড়ে যাবে। তাহলে সবসময় শান্টের রোধ হবে কম। তাই জন্য দেখো সংজ্ঞায় লেখা রয়েছে যে কোনো তড়িৎ যন্ত্রকে প্রবল মানে বেশি তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করতে তার সাথে সমান্তরালে একটা রোধকে যুক্ত করা হবে, যে রোধটার মান হবে নিম্ন, যার রোধ হবে খুব কম, সেটাকেই বলা হবে শান্ট বা বিকল্প পথ। যে বিকল্প পথের মাধ্যমে আমি এপার থেকে ওপারে পারাপার করতে পারবো। এবার লক্ষ্য করো যে আমরা কিভাবে ক্যালকুলেট করি যে কত মানে শান্ট ব্যবহার করব কোনো একটা বর্তনীতে বা কোনো একটা যন্ত্রকে বাঁচানোর জন্য, সেটার ক্যালকুলেশন আসে যাক। মনে করা যাক এই গ্যালভানোমিটার সর্বোচ্চ আইজি পরিমাণ কারেন্ট সহ্য করতে পারে। এবার আমি একটু লিখে নিই। মনে করি একটি গ্যালভানোমিটার মিটারের রোধ জি, গ্যালভানোমিটারের রোধকে আমরা জি ধরলাম, বইতে সব জায়গায় দেখবে জি ধরা আছে, এবং এর সর্বোচ্চ প্রবাহ সমান আইজি। মানে যেটা আমি 0.5 অ্যাম্পিয়ার বলছিলাম সেটাকে আমি আইজি নাম দিলাম, আমরা তো ফর্মুলা বানাচ্ছি। তাহলে আইজির থেকে বেশি গেলে পুড়ে যাবে। মনে করি, আরো মনে করা হচ্ছে শান্টের
রোধ মানে ওই বিকল্প পথের রোধ সমান এস, প্রবাহ সমান আইএস। শান্টের মধ্যে প্রবাহকে আমি আইএস নাম দিলাম, মানে বলতে গেলে এইখানে প্রবাহ এরকম ভাবে দিলেই হয়, এটা হচ্ছে আইএস। মূল প্রবাহ মানে যেটা আসছে, মূল প্রবাহ আই হলে আই সমান আইজি প্লাস আইএস। ভালো করে লক্ষ্য করো, মূল প্রবাহ যদি আই পরিমাণ আসে, যেটা আমি 1.5 অ্যাম্পিয়ার বলছিলাম, সেটাকে আমি দুটো রাস্তায় ভাগ করে দিচ্ছি। এই দিকে আসছে কত, এই দিকে আসছে আইএস, ওপর দিকে যাবে আইজি। আমি ওপর দিকে কখনোই চাইবো না আইজির থেকে বেশি যাবে, তাহলে এটা পুড়ে যাবে। আর সেটা আবার এখানে গিয়ে জুড়ে গিয়ে আইজি গেল, আইএস গেল, সেটা জুড়ে গিয়ে এখানে আই। তাহলে আমার উদ্দেশ্য ছিল আই কারেন্টকে বাঁ দিক থেকে ডান দিকে পাস করানো, সেটা সাকসেসফুল হয়ে যাবে। তাহলে এটা একটা সমীকরণ আমি লিখতে পারছি, আই সমান আইজি প্লাস আইএস। এবারে লক্ষ্য করো, এই বিন্দুটার নাম দিলাম আমি এ বিন্দু, এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু। এখন এ ও বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে গ্যালভানোমিটার ও শান্ট সমান্তরালে যুক্ত। ভালো করে লক্ষ্য করো, সমান্তরালে যুক্ত। তো যদি সমান্তরালে যুক্ত হয়, তাহলে আমরা জানি যে এটার দুই প্রান্তের বিভব প্রভেদ আর এটার দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হবে। তাহলে এইখানে বিভব প্রভেদ কত? এই শান্টের মধ্যে বিভব প্রভেদ আমি লিখতে পারি, অতএব আই এস ইন্টু এস, তাই না? যে কোনো রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে আই ইন্টু আর, আই ইন্টু আর। আই কত? আই এস। আর এর রোধ কত? সেটা হচ্ছে এস। তাহলে আই ইন্টু আই এস ইন্টু এস। আর এর ক্ষেত্রে কত? আইজি ইন্টু জি, আইজি ইন্টু জি। লক্ষ্য করো, যাবতীয় অঙ্ক তুমি যদি এইটা লিখে ফেলো তাহলেই কিন্তু কমপ্লিট। এটাই আসল সমীকরণ, এটাই বলতে গেলে আসল সমীকরণ। আর এটাকে একটু ইউজ করলেই হবে। এই দুটো লিখে তুমি সমস্ত অঙ্ক পেরে যাবে। তবে আমরা একটা ফর্মুলা বানাচ্ছি, যেখানে এটাকে একটু এগিয়ে নিয়ে একটা ফর্মুলা বানিয়ে রাখবো। আবার বলছি, তুমি এইটুকু লিখলেই যথেষ্ট। এবার এখান থেকে দেখো, এস সমান আইজি ইন্টু জি বাই আইএস, বা এস সমান আইজি ইন্টু জি ডিভাইড বাই আই মাইনাস আইজি। আইএস মানে কি হবে? এখান থেকে আইএস হবে আই মাইনাস আইজি, তাই আই এস এর জায়গায় লিখেছি আই মাইনাস আইজি। এখানে ছাড়লে হবে, যেখানে খুশি ছাড়তে পারো, তবে আমরা আরেকটু এগিয়ে রাখবো। এবারে রাখলাম জি ডিভাইড বাই আইজি মাইনাস 1। কি করে পেলাম? এই আইজিটাকে ভাগ করেছি, আইজিটাকে নিচে নামিয়ে দিয়েছি, তাহলে চলে আসছে এই লাইনটা। বা আমি আরেকটু তোমাদের ভেঙে দেখাচ্ছি, এটা চলে আসছে আই মাইনাস আইজি, আর উপরের আইজিটাকে এর নিচে নিয়ে এলাম আইজি। এখান থেকে এস সমান চলে আসছে জি বাই আইজি মাইনাস 1, বা এইটাকে লেখা হয় এস সমান সমান জি বাই এন মাইনাস 1। মুখস্থ করলে এইটা করো, বুঝে রাখলে এই দুটো বুঝলেই যথেষ্ট, বাকি কিছু দরকার নেই। কিছু কিছু কোশ্চেন আসবে হয়তো শর্ট কোশ্চেন, সেটাতে এটা লাগবে। এইটা কিন্তু শর্টকাট ফর্মুলা, যেখান থেকে তাড়াতাড়ি বেরোবে, তবে এটা আসল বুঝে রাখার ফর্মুলা। এবারে যেখানে এনটা কি, যেখানে এন হলো, যেখানে এন সমান আই বাই আইজি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পাল্লা। কেন এরকম ভাবে পাল্লা বলা হচ্ছে? মানে বলতে চাইছে যে ধরে নাও কোনো গ্যালভানোমিটার 0.5 অ্যাম্পিয়ার, আমি যে উদাহরণটা দিয়েছিলাম, সর্বোচ্চ প্রবাহ মাপতে পারে। মানে এর মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ারকে তুমি বাঁ দিক থেকে ডান দিকে পাস করতে পারবে, যদি শুধু গ্যালভানোমিটার রাখো। আর এখন এই সিস্টেম বলছি, কেন সিস্টেম বলছি? গ্যালভানোমিটার শান্ট দুজন মিলে একটা সিস্টেম। সে এখন পারাপার করে দিচ্ছে মনে করো 1.5 অ্যাম্পিয়ার। তাহলে কত গুণ বেশি পারাপার হচ্ছে? সেই গুণটা হচ্ছে, লক্ষ্য করে দেখো, 1.5 ভাগ 0.5, তাহলে 3। তার মানে এখন 3 গুণ বেশি কারেন্ট বাঁ দিক থেকে ডান দিকে পারাপার করতে পারছি। সেইটাকেই বলা হচ্ছে এন, ওটাকেই পাল্লা বলে ডাকা হয়। দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা।
তোমরা কিন্তু বলছি এই সমীকরণ দুটো ভালো করে বোঝো, ছবি আর এই দুটো সমীকরণ ভালো করে মনে রাখো। এই যে এন বললাম, যেটাকে পাল্লা বলে বললাম, এটার আরও একটা নাম রয়েছে যেটাকে বলা হয় শান্টের ক্ষমতা। অ্যাকচুয়ালি ভাবো সেই কথাটাও কিন্তু ঠিক, যে শান্টটা আসার জন্য এই সিস্টেমটার ক্ষমতা আগে যেটা আইজি পরিমাণ ছিল, মানে শুধু গ্যালভানোমিটার থাকলে, এখন শান্ট আসার জন্য কিন্তু আরও বেশি পরিমাণ কারেন্ট আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যেতে পারছি। সেই জন্য এইভাবে বলা হয় শান্টের ক্ষমতা। যে টার্মটাই থাকুক না কেন কোয়েশ্চেনগুলোতে তোমরা এটা এইভাবে করবে। এবার এখান থেকে আমি আরও একটা কোয়েশ্চেন বলি, যে মাঝে মাঝে বলবে যে এই জিনিসটার তুল্য রোধ, আসলে এই যে জিনিসটা আমরা পেলাম, এই পুরো জিনিসটা মানে গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট যুক্ত করে যে জিনিসটা পাওয়া গেল, এইটাকে প্যাকেট বন্দি করে বা বাক্স বন্দি করে বিক্রি হয় অ্যামমিটার নামে। অ্যামমিটার এটাকেই বলা হয়। তো তার মানে অ্যামমিটারের মোট রোধ বা এ বি বিন্দুর মধ্যে, এ ও বি বিন্দুর মধ্যে রোধ, এ ও বি বিন্দুর রোধ, এ ও বি বিন্দুর রোধ বা অ্যামমিটারের রোধ যদি বার করতে বলে তখন কিভাবে করবে? লক্ষ্য করো, এরা দুজন কিসে রয়েছে? এরা দুজন হচ্ছে সমান্তরালে। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে রোধ হবে আর টোটাল সমান সমান 1/g প্লাস 1/s, বা 1/r টোটাল সমান 1/g প্লাস s এর মান আমরা পেয়েছি g/n-1, তাহলে n-1টা উপরে উঠে গেল। এখান থেকে লসাগু টাসাগু করলে যেটা পাবে সেটা হচ্ছে নিচে g, ওপরে 1 প্লাস n-1, 1 কেটে গেল, তাহলে চলে আসছে n/g, বা আর টোটাল হয়ে গেল g/n। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়ে থাকে। তাহলে অ্যামমিটারের রোধ হচ্ছে g/n। এটাকে যদি অ্যামমিটার বলো, অ্যাকচুয়ালি এটাকে অ্যামমিটার বলা হয়। গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে একটা ক্ষুদ্র রোধ যুক্ত করলে অ্যামমিটার তৈরি হয়। এখান থেকে একটা প্রশ্ন দেখে নেওয়া যাক। বলছে 99 ওহম রোধ বিশিষ্ট একটা গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটারের রোধ, যেটাকে আমরা জি দিয়ে লিখে এসেছি, সেটা হচ্ছে 99 ওহম। তার সঙ্গে একটা 1 ওহমের শান্ট যুক্ত করা হয়েছে। জানি আমরা শান্ট যেটা যুক্ত করব বা বিকল্প পথ যেটা বানাবো সেটা সবসময় ভালো বানাবো। ভালো মানে এই সেন্সে যে সেখানে বেশি কারেন্ট যাবে, মানে সেই রাস্তার রোধ কম হবে। তাই দেখো এটা রোধ 1 ওহম ওরা বলে দিয়েছে। মানে ঘটনাটা এরকম, এই হচ্ছে গ্যালভানোমিটার, এটা বেশি কারেন্ট সহ্য করতে পারে না, একে বাঁচানোর জন্য একটা বিকল্প পথ হিসাবে একটা শান্ট যোগ করা হয়েছে। তাহলে এই দিকে আসে মূল প্রবাহ, এর মধ্যে খানিকটা প্রবাহ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, আর বাকিটা যায় আইএস এর মধ্যে দিয়ে, তাই না? এটাই তো ঘটনাটা। তারপরে আবার এখান থেকে মূল প্রবাহটা যায়। তাহলে আমি লিখতে পারি যে আই সমান আইজি প্লাস আইএস। এবারে এই ছবি অনুযায়ী কোনো ফর্মুলা না মুখস্থ করে, ফর্মুলা মুখস্থ করে করতেই পারো, তবে জিনিসটাকে বুঝে করো। ফর্মুলা শুধু মুখস্থ করলে পরীক্ষায় যাবে, ভুলে গেলে ব্যাস গেল। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে আমরা জানি এই দুটো যন্ত্র সমান্তরালে যুক্ত আছে। তাহলে চিত্রানুসারে যেহেতু দুটো যন্ত্র সমান্তরালে আছে, তাহলে ওপর দিকের দুই প্রান্তের বিভব প্রভেদ, মানে গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ, সেটা হবে আইজি ইন্টু জি সমান সমান নিচের দিকে যে যন্ত্রটা আছে সেটা হচ্ছে রোধ একটা শান্ট, যেটা হবে আইএস ইন্টু এস। এখান থেকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে দেখো আইজি ইন্টু জি হচ্ছে 99 ইকুয়ালস টু আইএস ইন্টু এস হচ্ছে 1। তার মানে পেয়ে যাচ্ছি আইএস সমান সমান 99 আইজি। এরকম একটা সম্পর্ক পেলাম। এটাকে তুমি এই লাইনে পুট করো, এই লাইন থেকে তুমি লক্ষ্য করো, লিখতেই পারবে আই সমান আইজি প্লাস 99 আইজি, কারণ আইএস মানেই 99 আইজি। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে আই সমান 100 আইজি, বা আইজি সমান সমান 1/100 আই। তার মানে মূল প্রবাহের 1/100 গুণ। যদি এটাকে তুমি পার্সেন্টেজে বলতে চাও তাহলে 1/100 ইন্টু আই ইন্টু একটা 100 করে যদি পার্সেন্ট করতে পারো, তার মানে চলে আসছে
1%, আই এর 1% অফ আই, মানে মূল প্রবাহের 1% কারেন্ট কিন্তু ওই যে গ্যালভানোমিটার তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানটা তুমি এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারো যে আইজি বাই আই সমান 1/100 ইন্টু 100% করলে চলে আসবে 1%। তার মানে আইজি বাই আই সমান সমান 1%। সেটাই এখানে লিখেছিলাম, দুভাবেই করা যেতে পারে। তাহলে মূল প্রবাহ যা রয়েছে তার কিন্তু মাত্র 1% কারেন্ট যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, বাকি 99% কারেন্ট শান্টের মধ্যে দিয়ে যাবে, তাতে করে আমার যন্ত্রটা টিকে যাবে। পরেরটা লক্ষ্য করো, এটা কিন্তু জেইতে এক সময় পড়েছিল, তবে এখন এটা এইচএস এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। 20 ওহম রোধের একটি গ্যালভানোমিটার সর্বাধিক 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে বা ওর মধ্যে দিয়ে পাঠানো যেতে পারে। তার মানে আমরা জানি সর্বোচ্চ যে কারেন্টটা পাঠানো যেতে পারে তাকে আমরা আইজি দিয়ে লিখছি। তাহলে আইজি হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারের রোধ বলে দিয়েছে সেটা হচ্ছে 20 ওহম, আর যে কারেন্টটা পাঠাতে চাইছি এখন, যেটা ও সহ্য করতে পারবে না, সেটা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে কি করতে হবে? যদি বেশি কারেন্ট পাঠাতে চাও এপার থেকে ওপারে, তাহলে তোমার একটা বিকল্প পথ বানাতে হবে, যে পথটা মধ্যে দিয়ে বেশি কারেন্ট চলে যাবে, তাহলেই হবে। আমি ফর্মুলা দিয়ে পরে তোমাদের দেখাচ্ছি যে ফর্মুলা ফেললে কিভাবে করতে হবে, আর আগে বুঝে বুঝে করা যাবে। এটা হচ্ছে মূল প্রবাহ আই, এইটা হচ্ছে আইএস, এই হচ্ছে গল্পটা। তাহলে আমরা জানি যে আই সমান আইজি প্লাস আইএস। তাহলে এখান থেকে আইএস হয়ে যাবে, লক্ষ্য করো, আইএস হবে আই মানে 0.2 মাইনাস আইজি হচ্ছে চলে আসছে 10⁻³ এটা হিসেব করলে যা হবে তাই, এত অ্যাম্পিয়ার থাক, এত অ্যাম্পিয়ার। আর এবারে তুমি যদি এইখান থেকে ফর্মুলা ইউজ করো যে এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে কি রয়েছে না, এ বিন্দু বি বিন্দুর মধ্যে এই দুটো যন্ত্র গ্যালভানোমিটার আর রোধটা সমান্তরাল যুক্ত। অতএব আমি লিখতেই পারি আই, এইটা আইজি হবে, আইজি ইন্টু জি সমান সমান আইএস ইন্টু এস। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে আইজির ভ্যালু হচ্ছে 10⁻³ ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 20, আইএস এর ভ্যালু হচ্ছে 0.2 মাইনাস 10⁻³ ইন্টু এস। এখান থেকে তুমি সমাধান করো তাহলে এস এর ভ্যালু পাবে প্রায় 0.1 ওহম। ক্যালকুলেট করে দেখবে 0.1 ওহমের আশেপাশেই যাবে প্রায়। তার মানে উত্তরটা হবে যে 0.1 ওহম, খুব ক্ষুদ্র মানের একটা রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। আর যদি কেউ ফর্মুলা ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে চাও, তাহলে তার জন্য শান্টের সূত্র মুখস্থ G/n-1, যাদের মুখস্থ তারা এখানে চলে যাবে। আর এনটা কি, এন হচ্ছে I/IG। তাহলে এখানে যদি বসিয়ে দাও, জি হচ্ছে 20 ডিভাইডেড বাই I/IG, আই হচ্ছে আমরা জানি 0.2 ডিভাইড বাই আইজি হচ্ছে 10⁻³ -1 করলে চলে আসবে এটাও 0.1। এগুলো প্রায়, কিন্তু প্রায় ক্যালকুলেটর চালিয়ে দেখবে প্রায় 0.1 ওহম হয়ে যাবে। এবারে এই ফর্মুলা তুমি কিন্তু ভুলে যেতেই পারো, তাই জন্য বলছি আমি ফিজিক্সটা বুঝে অঙ্কটা করো, তাহলেই হবে। এটা বুঝে তুমি ফর্মুলা যদি মনে থেকে যায় তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করে তাড়াতাড়ি করে ফেলো। জয়েন্টে তোমাকে ফর্মুলা ইউজ করেই করতে হবে, তবে তোমার টাইম বাঁচবে। আর আপাতত এখন ভালো করে জিনিসটা বোঝো। পরেরটা লক্ষ্য করো, কি প্রশ্ন দিচ্ছে, খুব ইম্পর্টেন্ট। বলছে 10 ওহম রোধের একটি গ্যালভানোমিটারকে, গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। নতুন একটা কথা দিয়েছে, দেখো গ্যালভানোমিটার মানে এরকম একটা কাঁটা থাকবে, যে কাঁটাটা এখান থেকে ঘুরবে, বলতে গেলে এখান থেকে ঘুরতে পারে, এখানে দাগ করা থাকবে, সেগুলো রিডিং দেখায়। তো কাঁটাটা সম্পূর্ণ ঘুরে যায় কখন, সম্পূর্ণ ঘুরে যায় 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্টে, মানে এর থেকে বেশি কারেন্ট পাঠালে কাঁটাটা কিন্তু ছিঁড়ে যাবে, বলতে গেলে এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। তার মানে এই ভাষাটার মানে অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সর্বোচ্চ 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো যায়, এর থেকে বেশি প্রবাহ পাঠানো যাবে না।
ওই কারেন্টটা পাঠালেই ওটা ম্যাক্সিমাম ওর যা ক্ষমতা সেটা কিন্তু প্রদর্শন করে দিচ্ছে। তাহলে বলে দিয়েছে আইজি 10 মিলি অ্যাম্পিয়ার, মানে 10 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। আর গ্যালভানোমিটারের রোধ বলে দিয়েছে 10 ওহম। প্রত্যেকবারে বলবো একটা ছবি এঁকেই করো, তাহলে অ্যাটলিস্ট ফিজিক্সটা তুমি ভুলবে না। ফর্মুলা ভুলে যেতে পারো, ফিজিক্স মনে থাকলে তুমি আবার ফর্মুলা বানিয়ে ফেলতে পারবে, ভুল হওয়ার কোনো জায়গায় নেই। এটা হচ্ছে আইজি, এটা হচ্ছে আইএস, আর এখান থেকে যাবে আই। বলা হচ্ছে একে 0 থেকে 2 অ্যাম্পিয়ার পাল্লার, এই যে পাল্লা কথাটা লক্ষ্য করো, মানে এমন একটা যন্ত্র বানাবো যে 0 থেকে 2 অ্যাম্পিয়ার, মানে 0.1, 0.2, 0.3, 1.5, 1.7, 2 অ্যাম্পিয়ার পর্যন্ত যে কোনো মান মাপতে পারবে। মানে মোদ্দা কথা, এই যন্ত্রটার মধ্যে দিয়ে এখন 2 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম মাপা যাবে। আগে যেটা শুধু গ্যালভানোমিটার মাপতে পারতো মাত্র 10 মিলি অ্যাম্পিয়ার, সেই জায়গায় আজকে 0.2 অ্যাম্পিয়ার মাপতে পারবে। তাহলে আইটা বলে দিয়েছে যে 2 অ্যাম্পিয়ার। ভালো করে লক্ষ্য করো, অ্যামমিটারে পরিণত করতে হবে। আমি কি বললাম যে অ্যামমিটার কাকে বলে না, গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট যোগ করে দিলে এই যে ব্যবস্থাটা পাচ্ছ এটাকেই বলা হয় অ্যামমিটার, এটাকেই বলা হয় অ্যামমিটার। তাহলে ছবিতে আমি তোমায় অ্যামমিটার দেখিয়ে দিলাম, এবার তুমি তার মানে শান্টের মানটা বার করতে পারলি, কাজ শেষ। তাহলে এর সঙ্গে শান্ট যুক্ত করতে হবে। কিভাবে পরিণত করব, কি ব্যবস্থা নিতে হবে? তো ব্যবস্থাটা এটাই নিতে হবে যে একটা শান্ট যুক্ত করতে হবে যার মানটা আমাদের উল্লেখ করতে হবে। তো এখানে ফের একই গল্প লিখছি আমি, তাহলে আমি লিখতে পারি আই সমান আইজি প্লাস আইএস। তাহলে এখান থেকে পেয়ে যাবে, দেখো আইএস সমান আই মাইনাস আইজি। আই বলেছে 2 অ্যাম্পিয়ার মাইনাস আইজি হচ্ছে, এটা করলে চলে আসবে 10⁻² অ্যাম্পিয়ার। তাহলে 10⁻² অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। ক্যালকুলেটর চালিয়ে দেখবে। এবারে লিখতে পারবো সেই একই গল্প এ বিন্দু আর বি বিন্দুতে, এ ও বি বিন্দুর মধ্যে সেই বলছি এরা দুজন সমান্তরালে যুক্ত। এটাই আসল ফিজিক্সটা, ফর্মুলার নাম মুখস্থ করে। তাহলে লিখতে পারবো আইজি ইন্টু জি সমান আইএস ইন্টু এস। তাহলে এস সমান সমান আইজি ইন্টু জি ডিভাইড বাই আইএস। যদি মান বসাই, আইজি বলেছে 10⁻², জি বলেছে 10 ডিভাইড বাই আইএস বলেছে 2 মাইনাস 0.01। এটাকে যদি হিসেব করো তাহলে পাবে 0.0503 ওহম। তোমাকে আনসার লেখার সময় গুছিয়ে লিখতে হবে। অতএব গ্যালভানোমিটারের সাথে 0.0503 ওহম রোধ, খুব ক্ষুদ্র রোধ। কিভাবে জুড়তে হবে এটা ভুল লিখলে হবে না, সমান্তরালে যুক্ত করতে হবে। কি করার জন্য না, এখন এটাকে তুমি একটা অ্যামমিটারে পরিণত করার জন্য। দেখো জিনিসটা বোঝা গেল কিনা। পরেরটা লক্ষ্য করো, এআইপিএমটি 2014 সালের প্রশ্ন। কি বলেছে কোয়েশ্চেনটা পড়ে প্রথমে নিজেরা ট্রাই করো, তারপরে আমার সঙ্গে মেলাও। একটি অ্যামমিটারের মূল প্রবাহ বলছে 0.2% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, মানে গ্যালভানোমিটারের প্রবাহটা হবে অ্যামমিটারের যে প্রবাহ সেটা হচ্ছে 0.2%। গল্পটাকে বোঝার জন্য একটা ছবি দিয়ে বলি, এই হচ্ছে গ্যালভানোমিটার, এর সঙ্গে শান্ট যোগ করে দিলে এইটা হয় অ্যামমিটার, এই পুরোটা হচ্ছে অ্যামমিটার। অঙ্ক খুব ছোট। এইটা হচ্ছে অ্যামমিটারের প্রবাহ ঢুকছে, তার মধ্যে একটা পার্ট যায় গ্যালভানোমিটার আর বাকিটা যায় শান্টের মধ্যে দিয়ে। তার মানে বলছে গ্যালভানোমিটারের মধ্যে যাচ্ছে অ্যামমিটারের মাত্র 0.2%। তার মানে করলে চলে আসছে আই ইন্টু 0.2 ভাগ 100, পয়েন্ট তুললে 1000 নিচে হয়ে গেল। তাহলে আই জি সমান আই বাই চলে আসছে তোমার, দেখো যে এটা হয়ে গেল 500। তাহলে আইজি সমান আই বাই 500। এবারে অ্যামমিটারের রোধ, তাহলে এখান থেকে আগে আরেকটা জিনিস বানিয়ে নিই, আই বাই আইজি। আই বাই আইজি হয়ে যাচ্ছে 500। এটাকেই আমরা বলে থাকি এন, যেটাকে বলা হয় শান্টের ক্ষমতা। শান্টের ক্ষমতা বলেছিলাম। অতএব অ্যামমিটারের রোধ
সেটা কত হবে, তার সূত্র আমি বানিয়ে রেখেছিলাম যে G/N হয়। অথবা তোমায় পুরোটা করতে হবে যে গ্যালভানোমিটার আর শান্ট এরা দুজন সমান্তরালে আছে, তাহলে 1/G + 1/S করে ক্যালকুলেট করলে হবে। আমি এইটা একটু আগেই ফর্মুলা বানিয়েছি, তাহলে এখানে বসিয়ে দিলে দেখো হয়ে যাচ্ছে G/500। তার মানে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। এবারে অ্যামমিটার এবং ভোল্টমিটার নিয়ে আরেকটু ডিটেলসে জানা যাক। ভোল্টমিটার আমরা অতটা কিছু এখনো জানিনি। অ্যামমিটারের কথাটা আমি বললাম যে অ্যামমিটার কি কাজে লাগে। অ্যামমিটার হচ্ছে কোনো বর্তনীতে প্রবাহ মাপার কাজে লাগে। প্রবাহ মাত্রা মাপার জন্য অ্যামমিটার ব্যবহার করা হয়। আর কোনো বর্তনীর দুটো বিন্দু, যেমন এখানে দুটো বিন্দু এ বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপার জন্য এইটা একটা ভোল্টমিটার যুক্ত করা হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে অ্যামমিটার যুক্ত করা হয় শ্রেণীতে, কোনো একটা বর্তনীতে শ্রেণীতে যুক্ত করা হয় অ্যামমিটার। আর যে রোধটা বা যে দুটো বিন্দুর মধ্যে তুমি বিভব প্রভেদ মাপবে সেই দুটো বিন্দুর সঙ্গে জোড়া মানি, কেমন করে জোড়া হচ্ছে ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে সমান্তরালে কিন্তু যুক্ত হচ্ছে। এবারে দেখা যাক যে এই যে অ্যামমিটার বললাম, এটা রোধটা নিম্ন হওয়া কেন দরকার, রোধটা খুব কম হওয়া কেন দরকার, আর এটা রোধটা খুব উচ্চ হওয়া কেন দরকার, এটা ভালো করে বুঝতে হবে। তো ধরে নাও এরকম একটা রোধ, এই রোধটার মান বলে দিলাম সাপোজ 10 ওহম, আর এখানে যে ব্যাটারিটা আছে সেটা ধরে নাও যে 20 ভোল্ট, 20 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে বা কোষ রয়েছে। তাহলে এখন প্রবাহ কত, প্রবাহ হচ্ছে তাহলে 20/10 করলে 2 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। এবার তুমি এটা খাতায় কলমে ক্যালকুলেট না করে একটা যন্ত্র ব্যবহার করে করতে চাইছো, তাহলে তুমি একটা যন্ত্রকে এখন এইভাবে যুক্ত করতে চাইছো যে যন্ত্রটা তোমাকে 2 অ্যাম্পিয়ার মেপে দেখাবে, যে যন্ত্রটার এখানে 2 লেখাটা উঠবে। তো সেটা উঠতে গেলে যদি এই অ্যামমিটারের একটা রোধ থাকে, মানে ধরে নাও অ্যামমিটারের রোধ হয়ে গেছে 5 ওহম, কথার কথা, যদি অ্যামমিটারের রোধ থাকে তাহলে কি হবে, তাহলে এখন এই বর্তনীতে প্রবাহ হবে I সমান, এখন প্রবাহ যেটা অ্যামমিটার জোড়া অবস্থায় সেটা হবে 20 ভোল্ট ভাগ এই বর্তনীর মোট রোধ হয়ে গেল এই রোধটা, আবার অ্যামমিটারের নিজস্ব রোধ রয়েছে সেটা হচ্ছে 5 ওহম। তাহলে 10 + 5 করলে চলে আসছে দেখো 20/15 করলে চলে আসছে 4/3 করলে 1.33 অ্যাম্পিয়ার। ভালো করে লক্ষ্য করো, তাহলে অ্যাকচুয়ালি কারেন্ট যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার, সেটাকে মাপার জন্য আমি একটা যন্ত্র আনলাম, যন্ত্রটা বসাতে আমাকে কারেন্ট কিন্তু ভুল মেপে দিচ্ছে। তার কারণটা কেন, অ্যামমিটারের রোধটা থাকার জন্য। তাহলে অ্যামমিটারের রোধটা যদি না থাকে তবেই তো পারফেক্ট 2 অ্যাম্পিয়ার দেখাবে। তো অ্যামমিটারের রোধ যতটা কম করা যাবে তত মঙ্গল। প্র্যাকটিক্যালি অ্যামমিটারের রোধ কোনোদিনই কমিয়ে কমিয়ে 0 করা যাবে না, অল্প হলেও রোধ থাকবে। তো তার জন্য চেষ্টা থাকবে যে অ্যামমিটারের রোধ সর্বদা খুব যেন কম হয়। এখানে যত কম হবে, যদি এটা 1 হয় তাহলে 20/11 হবে, এটা অনেকটা 2 এর কাছের দিকে যাবে, মানে সেটা সবচেয়ে ভালো মান মাপতে পারবে। যদি অ্যামমিটারের রোধ 0 হয় তাহলে সেটাকে বলবো আদর্শ অ্যামমিটার। তখন দেখো এটা একদম সত্যি সত্যি নিচে হয়ে যাচ্ছে 10, তখন দেখো এটা 2 অ্যাম্পিয়ারে মেপে দিচ্ছে। তাহলে অ্যামমিটার তার কাজটা আদর্শভাবে করতে পারছে। তাই আমি লিখে রাখছি যে আদর্শ হলে অ্যামমিটার রোধ, আদর্শ অ্যামমিটার এর রোধ হবে 0। ভালো করে এটা মনে রাখবে, শর্ট কোশ্চেন আকারে পড়ে কিন্তু পরীক্ষায়। এবার চলে আসা যাক ভোল্টমিটার। ভোল্টমিটার কিভাবে বানানো হয় না, একটা গ্যালভানোমিটার তার সঙ্গে শ্রেণীতে একটা উচ্চ মানের রোধ যুক্ত করে কিন্তু ভোল্টমিটার বানানো হয়। এটা যেটা ছিল অ্যামমিটার বানানোর ক্ষেত্রে গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে নয় সমান্তরালে নিম্নমানের রোধ যুক্ত করতে হতো। এবারে ভোল্টমিটারের কাজটা ভালো করে বোঝো। এই বর্তনীতে ধরে নাও এই রোধটা, ভোল্টমিটারকে ঠিক এইভাবে জোড়া হয়, এই রোধটা ধরে নাও বলে দিলাম কথার কথা 5 ওহম, আর এই কারেন্টটা ধরে নাও 2 অ্যাম্পিয়ার। ধরে নাও যে ভোল্টমিটারটা জোড়া নেই, তাহলে এখানকার বিভব প্রভেদ কত, এখানকার বিভব প্রভেদ হবে, এখন আমি বুঝতে পারছি যে সেটা হবে 5 × 2 করলে 10 ভোল্ট এখানকার বিভব প্রভেদ। তো আমি যন্ত্রটা যখন লাগাবো আমি তখনও চাইবো যে এখান থেকে সেই 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাক। ভালো করে লক্ষ্য করো,
আগে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, তাই 2 ইন্টু 5 তুমি করে 10 ভোল্ট বলছিলে। তাহলে পরেও চাইবো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাক, তবেই তো 10 ভোল্টটা দেখাবে, যন্ত্রটা সঠিক মান দেখাবে। তাহলে কি হতে হবে, এই পারে কোনো কারেন্ট যাওয়া যাবে না, ওই পারে কোনো কারেন্ট যাওয়া যাবে না। তাহলে এই পারে যদি কারেন্ট না যেতে হয়, তাহলে এই দিকের যে রোধ, এইটার যে রোধ হবে সেটা কেমন হতে হবে, এইটার রোধ মানে ভোল্ট মিটারের রোধ কিন্তু উচ্চ হতে হবে, উচ্চ হতে হবে। যদি উচ্চ না হয় তাহলে তো ওইদিকে কারেন্ট যাবে, ওদিকে কারেন্ট যাওয়া মানেই এই দিকে কারেন্ট কমে যাবে, মানে তখন ভোল্ট মিটার কম মেপে দেখাবে তোমাকে। তাহলে উচ্চ হওয়া উচিত ভোল্ট মিটারের রোধ, সেই জন্য লেখা আছে এটা একটা উচ্চ রোধযুক্ত যন্ত্র। আর উচ্চ হতে হতে এটা আদর্শ আমি কখন বলবো, একদমই যাবে না কারেন্ট। তাহলে আদর্শ ভোল্ট মিটার হতে গেলে, আদর্শ হতে গেলে আদর্শ ভোল্ট মিটারের রোধ হবে সব সময় মনে রাখবে অসীম। এই দুটো প্রশ্ন খুব পড়ে যে আদর্শ অ্যামমিটারের রোধ কত আর আদর্শ ভোল্ট মিটারের রোধ কত। আর দুটো প্রশ্ন বলছি যে অ্যামমিটার কিভাবে বানানো যায়। অ্যামমিটার বানানো হয়, আমরা জানি গ্যালভানোমিটার, তার সঙ্গে সমান্তরালে শান্ট মানে ক্ষুদ্র মানের রোধ, এটা হচ্ছে অ্যামমিটার। আর ভোল্ট মিটার বানানো হয় গ্যালভানোমিটার, তার সঙ্গে উচ্চ মানের রোধ শ্রেণীতে। আর টোটাল যন্ত্রটার রোধ এর ক্ষেত্রে কম, ওর ক্ষেত্রে কিন্তু বেশি। পার্থক্য আকারে পড়তে পারে, জিনিসটা তোমরা ভালো করে বুঝে রাখো। এই কোশ্চেনটা ভালো করে দেখো, পুরো জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। পাশে একটা চিত্র দিয়েছে, সেখানে একটা রোধ একটা ব্যাটারি যুক্ত আছে, মানে একটা কোষ যুক্ত আছে, একটা অ্যামমিটারকে যুক্ত করেছে কিরম শ্রেণী সমবায় রেখেছে, আর এই রোধটার দুই প্রান্তের সঙ্গে একটা ভোল্ট মিটার জুড়েছে, যেটাকে সমান্তরালে জোড়ার কথা তাই জুড়েছে। তো বলতে হবে ভোল্ট মিটার অ্যামমিটারের পার্ট বার করতে হবে দুটো ক্ষেত্রে। এক নম্বর ক্ষেত্র যদি এরা আদর্শ হয়, তাহলে আদর্শ হলে প্রথমে করি, আর পরে এদের একটা রোধ থাকবে। প্র্যাকটিক্যাল অ্যামমিটার ভোল্ট মিটারের একটা রোধ থাকবেই, কেউই আদর্শ হয় না। তো তখন কীভাবে বার করতে হবে, তো প্রথম বার করা যাক যখন এরা আদর্শ। যদি এরা আদর্শ হয় তাহলে এর রোধ কত, আদর্শ হলে এর রোধ হচ্ছে 0, এর রোধ হচ্ছে অসীম। তার মানে এদিকে কোনো কারেন্ট যাবে না, তাহলে এইটা আপাতত খুলে দিলাম। তাহলে এখন বর্তনীতে রোধ, মোট রোধ হবে যখন আদর্শ যন্ত্রগুলো, মোট রোধ হবে সেটা হচ্ছে 800 প্লাস 0। এদিকে তো কোনো কারেন্ট যাচ্ছে না, এদিকে নো কারেন্ট। আর এদিকে 800 ওহম, তার মানে মোট হয়ে যাচ্ছে, মোট রোধ হয়ে গেল 800 ওহম। তাহলে প্রবাহ কত হবে, তাহলে প্রবাহ হবে, লক্ষ্য করো যে I সমান 20/800 করলে চলে আসছে 0 0 কাটলে 1/40 অ্যাম্পিয়ার। 1/40 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে যাচ্ছে, এটাই এখান দিয়ে যাবে। তার মানে অ্যামমিটারের পার্ট, অ্যামমিটারের পার্ট, অতএব অ্যামমিটারের পার্ট হবে 1/40 অ্যাম্পিয়ার। এটাকে তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে। আর এই কারেন্টটা এখান দিয়ে গেল, এখান দিয়ে গেল, ভালো করে লক্ষ্য করো, 1/40 অ্যাম্পিয়ার যাচ্ছে, এই দিকে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এর মধ্যে দিয়ে পুরোটা যাচ্ছে কত, 1/40। তাহলে 800 ওহম রোধ, তার মধ্যে 1/40 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। অতএব ভোল্ট মিটারের পার্ট, ভোল্ট মিটার পার্ট হবে কত হবে, 800 ইন্টু 1/40 ভোল্ট, মানে হয়ে যাবে, লক্ষ্য করে দেখ, এটা কাটাকুটি করলে 20 ভোল্ট। এই গেল প্রথম গল্পটা। এবারে চলে আসা যাক দ্বিতীয় কেস, 2 নম্বর কেস। ভালো করে বোঝো, প্র্যাকটিক্যাল লাইফে ফিরে এসো। অ্যামমিটার ভোল্ট মিটারে কিন্তু রোধ আছে। তাহলে এইটা একটা যন্ত্র, যে যন্ত্রটা এইভাবে জোড়া আছে, যার এখানে কিন্তু রোধ হচ্ছে বলে দিয়েছে 800 ওহম। অন্য হতে পারে, আমি মানগুলো সহজ বানিয়েছি ফিজিক্সটাকে বোঝার জন্য। আর এইটার রোধ বলেছে 100 ওহম। তাহলে এখন বর্তনীর মোট রোধ, ভালো করে লক্ষ্য করো, এখন বর্তনীর মোট রোধ, এখন বর্তনীতে রোধ, বর্তনীতে মোট রোধ কত হবে, এই দুটো বিন্দুর মাঝে লক্ষ্য করো 800 আর 800 আছে সমান্তরালে। তাহলে 800 আর 800 যদি সমান্তরালে থাকে,
তাহলে এই দুটো রোধ কত হবে? নিশ্চয়ই 800 ইন্টু 800 ডিভাইড বাই 800 প্লাস 800, তাই তো 1/800 প্লাস 1/800 হিসেব করে দেখো। তার সঙ্গে এইটা রয়েছে কিসে? শ্রেণীতে, তাই না? এই ছবিটা চেঞ্জ করলে আমরা নতুন একটা ছবি পাবো, যেটা হচ্ছে এইখানে একটা অ্যামমিটার রয়েছে যার রোধ 100 ওহম। আর এখন এই দুটো যন্ত্রকে আমি একটা বলছি, একটা রোধ কল্পনা করছি যার মান হবে 400 ওহম। ভালো করে করো, এই সেই এ বিন্দু আর এই সেই বি বিন্দু, এই বিন্দুতেই কিন্তু ভোল্টমিটারটা জোড়া আছে, আর এটা 20 ভোল্টের ব্যাটারি। তাহলে প্লাস 100 করলে চলে আসছে, এটা করলে 400 আর 100 500 ওহম। বোঝা গেল মোট রোধ এত। তাহলে প্রবাহ কত? অতএব প্রবাহ আই সমান হবে এখন 20 ভাগ 500 করলে চলে আসবে 0 0 কাটলে 1/25 অ্যাম্পিয়ার। তাহলে এখন এখান থেকে 1/25 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে এখান দিয়ে যাচ্ছে। তাহলে এখন অ্যামমিটারের পার্ট, অতএব অ্যামমিটারের পার্ট হবে এটাই, অ্যামমিটার পার্ট আই সমান হয়ে গেল 1/25 অ্যাম্পিয়ার। লক্ষ্য করে দেখো, আগে কারেন্ট ছিল কিন্তু 1/40 অ্যাম্পিয়ার, এখন কিন্তু হয়ে গেছে 1/25 অ্যাম্পিয়ার। কারেন্ট চেঞ্জ হয়ে গেছে, কারণ অ্যামমিটার ভোল্টমিটার আদর্শ নয়। অতএব ভোল্টমিটার পার্ট, ভোল্টমিটার পার্ট কোথায় দেখাবে? ভোল্টমিটার পার্ট তো এই এবি বিন্দুর মধ্যে জোড়া, অতএব ভিএবি, ভিএবি হবে এই কারেন্টটাই তো যাচ্ছে, এই কারেন্ট এখান দিয়ে যাচ্ছে। তাহলে রোধ হচ্ছে 400 আর কারেন্ট হচ্ছে 1/25। তাহলে যদি কাটাকুটি করো, 25 দিয়ে যদি তুমি 40কে কাটো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ এখানে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে, দেখো 4 4 16 ভোল্ট, তাই না? 25 কাটলে এটা 16 ভোল্ট হচ্ছে। তাহলে এটাই হচ্ছে এবি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, মানেই এই দুটো যন্ত্র, মানে এই রোধটা আর এই ভোল্টমিটার দুজনেরই বিভব প্রভেদ। তা বিভব প্রভেদ যেটা ভোল্টমিটার পাবে সেটাই তো দেখাবে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার ভোল্টমিটার পার্ট। অতএব ভোল্টমিটার পার্ট, মিটার পার্ট সেটা হয়ে গেল দেখো ভিএবি। কাজটা ভালো করে বোঝো কি করা হচ্ছে। অ্যামমিটার ভোল্টমিটারে যখনই একটা করে রোধ বলে দেবে, তোমরা ওই জায়গাতে একটা রোধ কল্পনা করবে, করে আগে যেরকম অঙ্ক করতে সেম ভাবে অঙ্ক করবে, তাহলেই দেখবে কাজ কমপ্লিট। পরেরটা দেখো কি বলছে, বলছে 100 ভোল্ট সরবরাহ লাইন, মানে একটা কোষ আছে যেটা 100 ভোল্টের, তার সঙ্গে যুক্ত আছে একটা 1000 ওহমের রোধ। রোধটা এরকম বড় করে আঁকছি, ভালো করে প্রশ্নটা পড়লে বুঝতে পারবে কেন এরকম বড় করে গেছি। এই রোধটার মোট রোধ হচ্ছে 1000 ওহম, এর এক প্রান্ত আর এর মধ্যবিন্দু, এর মাঝখানে একটা ভোল্টমিটার যুক্ত আছে যেটা 40 ভোল্ট রিড করছে, মানে দেখাচ্ছে 40 ভোল্ট। ভালো করে লক্ষ্য করো। তাহলে আমি এটাকে এ বিন্দু বললাম, এটাকে বলছি বি বিন্দু, আর এই মধ্যবিন্দুটাকে সি বললাম। এই ভোল্টমিটারের পার্ট কত? ভোল্টমিটারের পার্ট পাওয়া যাচ্ছে 40 ভোল্ট। তাহলে বলতে হবে ভোল্টমিটারের রোধ কত। আমি ভোল্টমিটারের রোধকে আর ধরলাম, আর সমান সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে ভোল্ট মিটার রোধ। এবারে ছবিটাকে একটু নতুন করে আঁকা যাক আমাদের সুবিধা মতো। এইখানটাকে আমি একটু ছাড়িয়ে আঁকলাম, করতেই পারি। এই দিকে আছে 500 ওহম, এই দিকে আছে 500 ওহম, কারণ এটা মোট ছিল 1000 ওহম, তার মধ্যবিন্দু থেকে নেওয়া হয়েছে। আর এই দিকে আছে একটা ভোল্টমিটার যার রোধ আর একটা 100 ভোল্টের ব্যাটারি এইভাবে যুক্ত আছে। এইটুকু ভাবলেই হবে। এটা হচ্ছে এ বিন্দু সি বিন্দু। ভালো করে লক্ষ্য করো, ভোল্টমিটারের পার্ট মানেই এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে পার্ট, তার মানে এটাকে আমি লিখতে পারি ভিএসি, তাই না? এ আর বি সি বিন্দুর মধ্যে জোড়া আছে। এটা হচ্ছে 100 ভোল্ট। এবার লক্ষ্য করা যাক যে মোট রোধ কত। তাহলে বর্তনীর মোট রোধ, এই দুজন আছে কিসে? এই দুজন আছে লক্ষ্য করো সমান্তরালে। তাহলে বর্তনীর মোট রোধ আর টোটাল সেটা কত হবে? এটা আর 500 সমান্তরাল আছে, তাহলে 1/r প্লাস 1/500
এটাকে এই লসাগু করে উল্টে নিলে যেটা আসবে সেটা হচ্ছে আর ইন্টু 500 ডিভাইড বাই আর প্লাস 500, আর তার সঙ্গে এই 500টা আছে দেখো শ্রেণী সমবায়, তার মানে প্লাস 500। এটা হচ্ছে আর টোটাল পেলাম। ক্যালকুলেট করার কিছু নেই, এরকমই হবে বলতে গেলে। এবার যদি আরেকটু এগোনো যায়, অতএব বর্তনীর প্রবাহ, অতএব প্রবাহ আই সমান যেটা এখান থেকে বেরোচ্ছে সেটা হবে আমরা জানি 100 ভাগ আর টোটাল, তাই না? 100 ভাগ আর টোটাল, এটা হচ্ছে প্রবাহ হবে। আমি আর টোটালের মানটা এখানে বসাচ্ছি না, ক্যালকুলেশন করার সময় বসাচ্ছি। এই কারেন্ট এখান দিয়ে গেল, এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে? এই ছবিটাকে যদি আর একটু ছোট করে আঁকা যায় তাহলে এইরকম একটা ছবি দেখতে পাবো। এই বিন্দুর মধ্যে তুল্য রোধ হয়ে যাচ্ছে আর ইন্টু 500 ডিভাইড বাই আর প্লাস 500, আর এটা 500, তাই না? গল্পটাতে এটাই আছে, এটা 100 ভোল্ট। তাহলে এই এ বিন্দু আর সি বিন্দু, এ আর সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, অতএব ভিএসি, এটা যদি করো তুমি কি পাচ্ছ? এরকম বড় দেখতে ভয় পেয়ে লাভ নেই, এগিয়ে যেতে হবে। সেটা হবে ওইখানকার রোধ ইন্টু ওখানকার কারেন্ট। ওখানকার কারেন্ট হচ্ছে এই মূল কারেন্টটাই যাচ্ছে, তাই না? এই মূল কারেন্টটাই তো যাচ্ছে, এর মধ্যেই যাচ্ছে। তাহলে এর বিভব প্রভেদ কত হবে? কারেন্ট ইন্টু রোধ, রোধ হচ্ছে আর ইন্টু 500 ডিভাইড বাই আর প্লাস 500, আর এখানে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে আর টোটাল। আর টোটাল মানে এইটা আমরা লিখতে পারি আর ইন্টু 500, লসাগুটি একটু করে নিলে প্লাস এদিকে আসবে, লক্ষ্য করে দেখবে যে আর ইন্টু 500 প্লাস 500 ইন্টু 500 ডিভাইড বাই আর প্লাস 500। বড় সমাধান নিজের মতো করে করবে, কোনো ব্যাপার না। এইটা কেটে যাবে। যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখো, আর ইন্টু 500, তার পিঠে আরও দুটো শূন্য ডিভাইড বাই, এখানে আসছে আর ইন্টু 500, আর ইন্টু 500 মানে দুটো আর ইন্টু 500, তার মানে আর ইন্টু 1000 প্লাস 500 ইন্টু 500, 500 ইন্টু 500। প্রশ্নানুসারে বলে দিয়েছে এই যে এ আর সি বিন্দুর বিভব প্রভেদ, এ সি বিন্দুগুলো আমার নাম দেওয়া, তো সেই বিভব প্রভেদটাই বলেছে 40 ভোল্ট। তাহলে এইটা সমান 40। এখান থেকে যদি তুমি সমাধান করো, জাস্ট কোনাকুনি গুণ করবে, তাহলে আর সমান বেরিয়ে যাবে দেখবে 1000 ওহম। তার মানে ভোল্ট মিটারটার রোধ হয়ে গেল 1000 ওহম। পরেরটা লক্ষ্য করো, বেশ মজাদার একটা প্রশ্ন, তোমরা ট্রাই করো। বলছে 2 ভোল্টের একটা কোষের মাধ্যমে 20 ওহম রোধে প্রবাহ পাঠানো হচ্ছে। এটা হচ্ছে 20 ওহম রোধ, আর এখানে একটা 2 ভোল্টের কোষ আছে, যে কোষটার অভ্যন্তরীণ রোধ নেই কিন্তু, নগণ্য। তাহলে প্রবাহ কত হবে? প্রবাহ ফার্স্ট কেস বলতে অ্যামমিটার ছাড়া প্রবাহ আই হবে 2 ভাগ 20 করলে 0.1 অ্যাম্পিয়ার। বলছে যখন এটা তুমি অ্যামমিটার দিয়ে মাপতে চাইছো তখন দেখছো ভুল হচ্ছে। তো কেন হচ্ছে? অ্যামমিটার, আমি তো বলেছি আদর্শ অ্যামমিটার হলে ঠিকঠাক মেপে দেবে, কিন্তু বাস্তবে তুমি যে কোনো দোকান থেকে অ্যামমিটার যেখানে পাওয়া যায় কিনে আনলে, সেই অ্যামমিটার তো ত্রুটিযুক্ত অ্যামমিটার, কারণ ওর তো রোধ একটা রয়েছে, তার ফলে সেটা কম কারেন্ট মাপবে, মানে ত্রুটি দেখাবে। তো সেকেন্ড কেসে যেটা হচ্ছে প্রবাহ হবে, লক্ষ্য করে দেখো, তাকে আমি আই ড্যাশ বললাম, আর নতুন একটা ছবিও আমি আঁকবো, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। একটা অ্যামমিটার এখানে যুক্ত করা হয়েছে, যেটা নিশ্চয়ই একটা রোধ রয়েছে, যার জন্য এই গন্ডগোলটা হচ্ছে, কারেন্টটা কম দেখাচ্ছে। কারণ এই কারেন্টটা অ্যাকচুয়ালি বর্তনীতে যা কারেন্ট যাচ্ছিল, অ্যামমিটার যেই তুমি আনলে সঙ্গে সঙ্গে কারেন্ট কমে গেল। তো কেন কমে গেল? নিশ্চয়ই ওখান থেকে রোধটা বেড়ে গেছে। তাহলে এখন যদি অ্যামমিটারের রোধ ধরি, অ্যামমিটার রোধ সমান সমান আর, তাহলে বর্তনীতে এখন কারেন্ট হবে, লক্ষ্য করে দেখো, 2 ভাগ 20 প্লাস আর। প্রশ্নানুসারে কি বলেছে? 20% ত্রুটি দেখাচ্ছে। মানে এই আই ড্যাশ আর আই এর মধ্যে সম্পর্ক কি? আই ড্যাশ দেখাচ্ছে
20% কম দেখাচ্ছে। আই ড্যাশ হচ্ছে আই মাইনাস আই এর 20%। 20% ত্রুটি মানে 20% কম দেখাচ্ছে। তাহলে কত দেখাচ্ছে? আই ড্যাশ দেখাচ্ছে আই এর 80%। 20% কম মানে কত? 80%। এবার যদি তুমি এইখানে ইউজ করো সবটা, তাহলে 2/20 প্লাস আর সমান সমান আই মানে আমরা জানি 2/20 ইন্টু 80%, 80/100। তাহলে 2টা কাটলো, এইটা কাটলো। এবার যদি তুমি গুণ করো তাহলে কি পাচ্ছ? 8 দিয়ে গুণ করলে এটা 8 20 160 প্লাস এইটার, তাই না? 8 20 160 আর এইটা, আর এদিকে গুণ করলে চলে আসছে 20 ইন্টু 10 200, তাহলে এটা হয়ে গেল 200। বা এখান থেকে এইটার সমান চলে আসছে, এটা আমি এখান থেকে পেয়েছি, এইটার সমান হয়ে যাচ্ছে ওইদিকে গেলে 40 বা আর সমান 5 ওহম। দেখেছো যেটা বলছিলাম যে অ্যামমিটার যে দোকান থেকে তুমি কিনে এনেছো সেইটার কিন্তু একটা রোধ রয়েছে, যেটা আদর্শ অনুযায়ী থাকা উচিত নয়, এটা থাকার জন্য কিন্তু এই ত্রুটিটা আসছে। আজকের টপিকের ওপর এই দুটো প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে করবে এবং সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা নতুন ক্লাসে। চলো ততক্ষণ ভালো থেকো, টাটা।